প্রিয়জন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে বলেছি যে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয়জন 50 পর্ব পেরিয়েছে। তো আজকে আমাদের সাথে প্রিয়জন অনুষ্ঠানে দুজন স্পেশাল অতিথি আছেন এবং দুজনের মিলটা হচ্ছে দুজনেই নাট্য পরিচালক। তার মধ্যে একজন কথাসাহিত্যিক, নাট্য পরিচালক এবং সাংবাদিক, এবং আরেকজন শুধুই নাট্য পরিচালনায় আছেন। কিন্তু দুজনেই ভিন্ন হলেও একজন দম্পতি, একজোড়া দম্পতি। আমার সাথে আছেন আবু সুফিয়ান এবং সাবরিনা সুলতানা তানিয়া। কেমন আছেন আপনারা? ভালো, আপনি? আমি ভালো আছি, থ্যাংক ইউ, এবং অনেক ধন্যবাদ যে জ্যাম টাইম পেরিয়ে এই প্রোগ্রামে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ যে আমাদেরকে আপনার অনুষ্ঠানে ডেকেছেন। না, আপনার এটিএন বাংলার সাথে এত প্রোগ্রাম করছেন, এন্ড ইউ ডিজার্ভ দিস সেট। আমি সুফিয়ান ভাইকে দিয়ে শুরু করছি। আপনার সম্বন্ধে যখন জানতে গেলাম দেখি যে আপনি সাংবাদিকতা অনেক দিন থেকে সাংবাদিকতা করছেন, কিন্তু আমরা টিভি স্ক্রিনে শুধু রচনা এবং নাট্য পরিচালনা এই হিসাবে আমরা আপনাকে চিনি। তো কোনটা ছেড়েছেন কিংবা ধরেছেন, মানে ব্যাপারটা কি? আচ্ছা, আমি আসলে মূলত লেখালেখি করি। সাংবাদিকতার চাইতে বড় কথা সাহিত্যটা আমি বেশি করি। আমি সাংবাদিকতা করেছি, ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলাম, প্রথম আলোর সঙ্গে ছিলাম, যাই দিনে ছিলাম। আপনি ইত্তেফাকেও লিখেছেন, প্রথম আলোতে লিখেছেন, যুগান্তর, আজকের কাগজ, অলমোস্ট সবগুলা কাগজের সঙ্গে ছিলাম। তো মূলত সাংবাদিকতাই করতাম। পরবর্তীতে আমি টেলিভিশনের জন্য পুরোপুরি নাটকে আসি 2005 সালে, এবং প্রথমেই তো এটিএন বাংলার সাথে বোধহয় কাজ শুরু করেছেন। এটিএন বাংলার সাথেই কাজ করে। তো এই শিফটিংটা কেন? মানে সাংবাদিকতা নিয়ে তো ছিলেন, ভালোই ছিলেন, তো এই নাটক লিখবো এবং পরিচালনা করব, এই দুটো জিনিস কেন আসলো? আচ্ছা, নাটকের বিষয়টা আসছে, সবাই আমাকে বলে যে তুমি নাটক লেখো, নাটক লিখলে খুব ভালো হবে। মঞ্জুর স্যার আমাকে খুব উৎসাহিত করতেন। মঞ্জুর স্যার মানে হচ্ছে আমাদের ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তো ইটিভিতে যখন উনি প্রিভিউ কমিটির মেম্বার হন প্রথম দিকে, তো ওনারা একটা তালিকা করেন যে কাদের নাটক ওনারা করবেন, মজার নাটক। তো উনি নাকি মজার নাটকে আমার নাম দিয়েছে, এটা আমি জানতাম না, এটা পরে উনি আমাকে বলছেন যে আমার নাম নাকি উনি লিখে রাখছে যে আমাকে দিয়ে নাটক করাবে। তো পরে নাটক করা হয় নাই। আর আমাকে এরকম সবাই বলতে আমি যখন স্ক্রিপ্ট একটা লিখলাম, আচ্ছা এখানে একটু থামাচ্ছি, কেন সবাই আপনাকে বলতো যে নাটক লেখো? মানে আমি জানি না, সব সাংবাদিকদের কিন্তু সবাই বলে না যে নাটক লেখো। আচ্ছা, আমি ঠিক সাধারণ অর্থে যেভাবে মানুষ সাংবাদিকতা করে আমি ঠিক ওইভাবে করি না, আমি একটু ভিন্ন অঙ্গিকে। মূলত লেখালেখি, আমি উপন্যাস লিখি, গল্প লিখি এবং ফিচারিস্টিক রাইটিং, যেগুলোর মধ্যে স্টোরি লাইন আপ থাকে, প্রতিটি লেখার মধ্যে একটি গল্প থাকে। মতো প্রকাশনা আপনার আছে? হ্যাঁ, সেটা কি অনেক আগে থেকে? অনেক আগে থেকে, সেই জন্যই সবাই আপনার সুপ্ত প্রতিভার খবর পেয়ে সবাই আপনাকে বলে যে নাটক লিখো। তো আমি একটা নাটক লিখে আপনার কুরিয়ার করে নওয়াজিশ ভাইকেই পাঠাইছি। তো উনি ওটা পড়ে দ্বিতীয় দিন আমাকে ফোন করছেন, ফোন করে বলছেন যে আমি তো হাজার স্ক্রিপ্ট পড়ছি, তো স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করে না, অনেকদিন পরে তোমার স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করছে, আমি এটার মধ্যে হুমায়ুন আহমেদের টাচ পাচ্ছি, তুমি আসো। তো আমি পরের দিন আসলাম, আসার পর উনি বললেন যে তোমার তো বিরাট সম্ভাবনা, তুমি নাটক করো, যে তুমি খুব বলে হুমায়ুন আহমেদের ফ্লেভার আমি পাচ্ছি, একটি বিরাট পসিবল। তো উনি অনেক ডিরেক্টরকে আপনার ফোন টোন করে বললেন যে এর নাটক করা যায় কিনা বা করো। তো আমি এরকম অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, তো সবাই খুব খাতির করে লেখক হিসেবে আমাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু নাটক করতে গেলে তখন দেখি যে অনেক রকম জটিলতা তৈরি হয়। ঈদের জন্য এটিএন একটি নাটক পছন্দ করে, বলে যে খুব ভালো নাটক। উনি বললো যে নাটকটা একটি বড় ডিরেক্টর দিয়ে করাইতে হবে। তো আমি এরকম বড় ডিরেক্টরের কাছে গেলাম, এক বড় ডিরেক্টরের কাছে গেছি, আমার সঙ্গে ওনার খুব ভালো খাতির, আমাকে দেখে সুফিয়ান ভাই বলে খুবই গলা জোরাজোরি করে, কিন্তু উনি স্ক্রিপ্টই করে বললেন যে বছরখানিক অপেক্ষা করতে হবে, তারপরে করা যাবে। আমি বললাম মৃত্যু হয়েছে 2 মাস পরে, কিভাবে বছরখানিক পরে? 3 জনের কাছে গেলাম এবং 3 জনও বিভিন্নভাবে আমাকে অনেক ঘোরাঘুরির মধ্যে ফেলেন, আমি বিরাট হতাশ হয়ে গেলাম। আচ্ছা, এই নাটক পরিচালনায় কিন্তু কিছুটা হলো এক্সপেরিয়েন্স লাগে কিংবা জানতে হয়, ক্যামেরা অ্যাঙ্গেলগুলি, সেটটা কি হবে, এইসব। তো যেহেতু দুজনেই এটাতে ইনভলভড, আমি জিজ্ঞেস করছি যে দুজনেরই কি, মানে এইটা কোত্থেকে আসলো, মানে কি? এটা প্রথম আমাকে বললো যে নাটক তুমি ডিরেকশন, ও আমাকে প্রথম বলে, ও হচ্ছে প্রচুর মুভি দেখে এবং প্রচুর নাটক দেখে, ও দেখি সব বলে, আমি বলি আমি তো পারবো না। তারপরে দ্বিতীয়বার আমাকেই করলেন যে নওয়াজিশ ভাই বললেন যে তুমি দাও বিসমিল্লাহ বলেই করো, একটা সিনিয়র ক্যামেরাম্যান নাও, নিয়ে তুমি শুরু করো, আল্লাহ মালিক বাকিটা। এবং উনি একটা সিনিয়র ক্যামেরাম্যানের সঙ্গে আমি মিটিংও করলাম নওয়াজিশ ভাইকে নিয়ে, যেহেতু উনি অনেক বড় ডিরেক্টর। তো উনি সাজেশন দিয়ে দিলেন এইভাবে করে করো। তাহলে তো আপনার এই উত্থানের পেছনে এটিএন বাংলা, এবং এটি আসলে আমি নিজেও বলতে এটা গৌরব বোধ করি যে আমি এটিএন এর প্রোডাক্ট, একদম এটিএন বাংলা, এবং স্পেশালি আপনার নওয়াজিশ ভাই, এটা তো আপনি তো নিরেতার নীল ঢেউ, যেটা খুব দর্শক সমাদৃত হয়েছে, এবং এরপরে করেছেন মৌচাকের ঢিল।
আচ্ছা সাবরিনা, একটু আপনার সাথে কথা বলি যে আপনি এটার সাথে ইনভলভ হলেন কেমনে এই ছবি দেখতে দেখতে? পরিচালনার সঙ্গে, এক্স্যাক্টলি। ওর সঙ্গে যেটা প্রথম আমাদের যে প্রথম নাটকটা ছিল মনচলি, তো সেটাতে একটা জুনিয়র একটা ছেলে কাজ করতো আমাদের সঙ্গে। তো ওর সঙ্গে আমি আর ও দুজন, মূল কাজটা আমরা দুজনই একসঙ্গে করতাম। তো দেখা যেত যে ও যতটুকু না করতেছে তার থেকে অনেক বেশি আমি বলতেছি বা ও অ্যাক্টিংটা দেখায় দিচ্ছে, লাইটটা হয়তো আমি দেখা দিচ্ছি, আমি কিচ্ছু জানি না, কিন্তু ক্লোজ ফ্রেমে হয়তো আমার মনে হচ্ছে লাইটটা একটু এদিকে সরাইলে ভালো হয় বা এদিকে করলে ভালো হয়, বা টোনটা হয়তো রেডটা কমাইলে এরকম আসবে বা ব্লুটা বাড়াইলে একটু এরকম আসবে। সো এটা করতে করতে করার পরে আরও একটা যখন বড় নাটক আমরা শুরু করলাম এটিএন এর জন্য, যেটা সেখানেও তখন আমি পরিচালনা ওর সঙ্গে একসঙ্গে করি না। তো ওইটা তো দেখি যে সব আমি করতেছি, সেট ডিজাইন করা হচ্ছে, মানে কোনো নাম দেয়া হয় না, নাম দেয়া হয় না, যে কেন কস্টিউমটা এই পার্সিয়ালিটি? আমরা দুইজনই করতাম, কিন্তু ও অন্য ছেলের নাম দিতাম। আমরা মঞ্চলের ক্ষেত্রে তাই আমরা দুইজনই করছি, কিন্তু নাম কারণ আমরা তো জানি না, কিন্তু কাজ আমরা করতাম, কিন্তু অন্য একটি ছেলের নাম যেত, একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। কস্টিউম থেকে শুরু করে সব টোটাল জিনিসটা করে দেওয়া হচ্ছে। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, এত কষ্ট যখন আমিই করতেছি পুরাটা, তো একটা ট্রাই করা যায়। আর আঙ্কেল একটা বড় সাপোর্ট ছিল, ও একটা বড় সাপোর্ট ছিল, এনাম স্যার একটা বড় সাপোর্ট ছিল, তৌকির ভাই একজন বড় সাপোর্ট ছিল। তো ওরা বলতো যে তোমরা তো করতে পারো কাজটা। তো তখন আর কি কবে থেকে শুরু করলে? মানে আমি মানে পুরাপুরি আর কি আমার নাম যায় বোধহয় মৌচাকে ঢিল থেকে, তাই না? নিরতার নীল ঢেউয়ের মাঝামাঝি থেকে। মাঝামাঝি থেকে, ওইটা 52 পর থেকে নাম যায়, মানে ফাইনালি মানে অফিশিয়ালি যেটা পরিচালনায় আসা। আর মৌচাকে ঢিলে তো পুরাটাই। আচ্ছা, এই কোশ্চেনটা দুজনে আনসার দেবেন। তো হাউ ডু ইউ ফিল যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে প্রথম সিরিয়ালটাই এত দর্শক সমাদৃত হয়েছে, তারপরে মৌচাকে ঢিলও খুব ভালো চলছে, তো হাউ ডু ইউ ফিল? এই ফিলিংসটা কেমন? আমার ফিলিংটা খুবই আনন্দ হয় এবং খুব ভালো লাগে যে দর্শক আপনার নাটকগুলো অনেক পছন্দ করছে। কারণ আমার প্রচন্ড মমতা, প্রচন্ড ভালোবাসা আমার লেখার জন্য, আমার নাটকের জন্য, আমি অনেক অনেক ভালোবাসা। সুতরাং ভালোবাসা বোধহয় অগ্রাহ্য করার ক্ষমতা তো কারোই নাই, আমার মনে হয় দর্শকেরও নাই। এটা ভালোবাসা একটি বড় কারণ। আপনার লেখার প্রতি আপনার যে ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা, কমিটমেন্ট, প্রচন্ড ভালোবাসা। তো আমার মনে হয় যে সেটা, এবং আমাদের সবার পুরো টিমের শ্রম, পরিশ্রম, আর সাবরিনা? আন্তরিকতা। দর্শকদের পছন্দ করার বিষয়টা না, ডেফিনেটলি হাউ ডু ইউ ফিল? মানে আমার কেমন লাগে, মানে কারণ আমি জিজ্ঞেস করছি এই প্রশ্নটা এই জন্য যে এটা তো আনএক্সপেক্টেড, ইউ ডিডন্ট প্ল্যান ইট। হ্যাঁ। যে আমরা হয় না যে যারা ডিরেক্টর, যারা প্রফেশনালি কাজগুলি করছে, তা আমরা কি করি যে আমরা প্ল্যান করি, আমরা একটা গোল সেট আপ করি, কিন্তু এটা তো আপনারা সেরকম প্ল্যান করেন নাই এবং আপনারা কিছু জানতেনও না যে কিভাবে কি করতে হয় মানে পরিচালনার ব্যাপারে। তো সেই জন্য বলছি যে যখন এটা সাকসেসফুল হলো তখন ফিলিংসটা কেমন? তখন প্রথমে যে ফিলিংসটা আমার ছিল মানে ওরটা তো অনেক পজিটিভ। আমার যেটা মানে নিরেতার নীলঢেউ যেটা লাগতো, যে আমরা যখন না সবার কাছে মানে ও যে বলো ডিরেক্টরদেরকে ফোন করতাম, তখন আমাদের কাছে কোনো ফোন ছিল না, তখন মোবাইল টোবাইল এত কিছু ছিল না। তো ও না অনেক কষ্ট করে রাস্তায় গিয়ে হয়তো একটা ফোনের দোকান থেকে ফোন করতেছে, ভাই আমার একটা স্ক্রিপ্ট করেন, এটা করেন, ওইটা করেন। আমার না ওর জন্য খুব খারাপ লাগতো, আল্লাহ ও এত ভালো লিখে একটা নাটক 1 ঘন্টার নাটক ডিরেকশন দিয়ে দিবে, মানুষ এরা ক্রিয়েটিভ মানুষ, কেন এরকম করতেছে? তো ফাইনালি যখন সবাই এটা খুব প্রশংসা করলো, আমি হ্যাপি হওয়ার থেকে আমার যেটা মনে হয়েছে ওর জন্য আমার অনেক ভালো লাগছে। যে এবং তাদেরকে আমার যে না তখন বলতে ইচ্ছা করছে যে দেখো যে তোমরা যেভাবে রিয়্যাক্ট করছিলা, যে ভালোভাবে বললেই কিন্তু একটা কাজ করে দেয়, এমন আহামরি কিছু না। 1 ঘন্টার একটা নাটক করতে এমন কোনো 15 দিনও লাগে না বা আহামরি কোনো সময় লাগে না। তখন আমার ওই ফিলটা হয়েছে যে ওর জন্য, যে ফাইনালি যে আমরা একটা ভালো একটা প্রোডাক্ট দাঁড় করাইতে পারছি। আমি বরং এখন চমৎকার সুফিয়ান ভাই, মানে ইউ আর লাকি টু হ্যাভ আ ওয়াইফ লাইক হার। হ্যাঁ, আমি অনেক এতখানি আসলে অনেক support এবং হ্যাঁ, ও বিশাল it's সাপোর্ট, very good. আমার অনেক বিশাল সাপোর্ট ও। এবং এখন মানে বুঝতে পারছি যে ইন্সপিরেশনটা কোত্থেকে আসছে। সম্পূর্ণ। সুফিয়ান ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ফিলিং কি? এট দ্য এন্ড অফ দ্য ডে আমি ওই ডিরেক্টরদের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ ওনারা যদি ওই দিন এরকম কঠিন আচরণ না করতেন তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এটা আমার একদম আন্তরিক কৃতজ্ঞতা, যে আদারওয়াইজ এটা হইতো না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে এরকম হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একদম ভিন্ন প্রসঙ্গ নিয়ে গল্প করি। সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টেন্সি থেকে পাশ করেছেন আর আপনি হচ্ছেন ইংরেজি সাহিত্য। তো পড়াশোনায় যখন ঢুকেছিলেন তখন কি কিছু মাথায় ছিল যে এই হবে এন্ড প্রোডাক্ট? আমার আসলে পড়াশোনা করার পিছনে কোনো প্ল্যান ছিল না যে আমি কি করব।
মানে আমার যেটা মনে হতো যে আমার সবকিছু করতেই ভালো লাগে, পেইন্টিং যখন কাউকে হ্যাঁ, আমি দেখি শুনেছি যে আপনি হ্যাঁ। পেইন্টিং করেন কিংবা খুব শখ, করি না, গান হ্যাঁ। শিখেছেন বুলবুল ললিত কলা আমি একাডেমিতে কাঠের এবং জিনিস বার্নিশ ওস্তাদ করতে কাছেও। পারি, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর very সম্প্রতি good। আরেকটা মজার জিনিস হচ্ছে আমাদের তাহলে আপনি ফ্রিজ, বেশ পয়সা টয়সা না বেঁচে যায় ফ্রিজ বাসায়। নষ্ট হয়ে গেছে, আমি আমার ফ্রিজ ঠিক করে ফেলছি। পুরো ফ্রিজ খুলে ঠিক করে না, ফেলছে। তাহলে ঠিক আছে। তো আমি মানে সবকিছুই আমি কারো কোনো কিছু দেখলে আমার মনে হয় যে এটা যদি একটু করে ট্রাই নেওয়া যায়, যে এটা একটু করে ট্রাই করি না পারি কিনা। তো আমার ফ্রিজ মিস্ত্রি 3 দিন এসে আমার ফ্রিজটা ঠিক করছে এবং একই ভঙ্গিতে ঠিক করছে। আমি বেশ স্ক্রু খুলে টুলে তো ট্রাই নিলাম, পরে অন করার পরে দেখি ফ্রিজ তাহলে ঠিক তো হয়ে আপনার গেছে। মানে সাইড বিজনেসের জন্য তো সাবজেক্টের আসলে সেটা অভাব না, নাই। আমাদের ফ্ল্যাটের পুরো ওয়ালের রং করা, পুরো কাঠের কাজ করা সব ও করছে, বার্নিশ টানি সব নিজে করছে, লোক নিয়ে ও সব নিজে এগুলো বাবা, করছে। কংগ্রাচুলেশনস। Thank আমি you. এগুলি যারা বিদেশে থাকে আছে ঠিক আছে, তাদের না হয় বানাই, বাট আমাদের এখানে স্পেশালি একজন মেয়ে এগুলি করছে এবং ইন্টারেস্ট নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মজা লাগে। মানে ইটস রিয়েলি নাইস। সে নিজে সব করে। হ্যাঁ, তো এখন যখন টিভি স্ক্রিনে বলা হলো, আমার মনে হয় যে এরপরে প্রচুর অনেক offer আসার হ্যাঁ, কথা। হ্যাঁ, চলে আসবে। আচ্ছা সুফিয়ান ভাই, আপনার লেখালেখি অনেকগুলি, যেটা বলেছেন যে অলমোস্ট 14th মানে পাবলিকেশন আপনার হয়েছে, তার মধ্যে কয়েকটা ভ্রমণ কাহিনী আমি দেখেছি যে আছে। এই ভ্রমণ কাহিনীগুলি কোন দেশ নিয়ে ভ্রমণ নাকি কাহিনী নিজের? মূলত 3টা ভ্রমণ কাহিনী হচ্ছে, একটা প্যারিস নিয়ে, একটা স্পেন নিয়ে, একটা লন্ডন নিয়ে। তো এইবার আমি যখন লন্ডনে যাই, তো ইমিগ্রেশন অফিসার আমাকে বলে যে তুমি কি করো? আমি বললাম যে আমি লিখি। বলে কি লেখো? আমি বললাম আমি উপন্যাস লিখি, গল্প লিখি, আর ভ্রমণ কাহিনীও আছে আমার। তো আমি প্যারিসের কথা বললাম, স্পেনের কথা বললাম। তো ও আমাকে একটা কথা বলো তুমি তোমার দেশ নিয়ে কিছু লেখো নাই? এটা আমাকে দারুণ চমকিত করছে, যে আশ্চর্য একটি কথা। আমি দেশ নিয়ে লিখছি আমার প্রথম আলোর লেখায়, কিন্তু ঠিক দেশকে ওই উদ্দেশ্য নিয়ে লেখা হয় নাই। তো আমি এবার ফিরে এসে ঠিক করছি 4 বছরে পুরো বাংলাদেশ ঘুরবো আর লিখবো। তো আমি অলরেডি ঘোরা শুরু করছি, আমি সম্প্রতি বগুড়া ঘুরে আসছি, এর মধ্যে আমি টাঙ্গাইল এবং চিটাগাং যাবো। তো আরেকটি ভ্রমণ কাহিনী, যে আমার যে দেশকে এই নিয়ে। রেটে যদি ঘুরতে থাকেন তাহলে তো অনেক দিন টাইম লেগে যাবে। 4 বছর আর কি আমি টার্গেট করছি, 4 বছরে বাংলাদেশটা ঘুরবো। বাহ, wonderful। তো ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া অলরেডি এটা শুরু করছি, ইনশাআল্লাহ আশা করি যে এটা ভেরি গুড। একটু তাহলে তো মজাদার খুব ভালো, ব্যাপার হাজবেন্ড হবে। ওয়াইফ দুইজনে খুব অ্যাডভেঞ্চারাস। স্পেনে কবে গিয়েছিলেন, কেন স্পেনে গিয়েছিলেন? আমি সবসময় বেড়াতে যাই। আমি আপনার স্পেনে গেলাম 2002 আর স্পেনে কোথায় গিয়েছিলেন? স্পেনে আপনার মাদ্রিদে ছিলাম, বিলবাওতে ছিলাম, সান সেবাস্তিয়ানে ছিলাম। তো এগুলো খুবই আনন্দ নিয়ে ঘুরছি, খুব ভালো লাগছে। তাহলে বার্সেলোনা বাদ পড়লো কেন? বার্সেলোনাতে যাওয়া হয় নাই। না না, বার্সেলোনা তো অন দ্য ওয়েতে আমরা বার্সেলোনাতে যাওয়া হয় নাই। যে আমরা যাদের সঙ্গে প্রোগ্রাম করছিলাম, তো উনাদের তখন বার্সেলোনাটা হিসাবে ছিল না। আমাদের যে সময় ছিল 11 দিন, ওই 11 দিন আমরা রেগুলার ঘুরতে ঘুরতে চলে গেছে। তো ওই জন্য আর বার্সেলোনা যাওয়া হয় সবচেয়ে নাই। কি ভালো লেগেছে স্পেনে? স্পেনে সবচেয়ে ভালো লাগছে সমুদ্র, যে সান সেবাস্তিয়ানের যে সমুদ্র তীর, ওটা খুব ভালো লাগছে। যে ওরা আপনার যে একটা সমুদ্র সৈকতকে কিভাবে গুছিয়ে রাখা যায়, এত সুন্দর। আমি ইংল্যান্ডে বা ফ্রান্সে যেটা দেখছি আমাকে এত মুগ্ধ করে না, আমাদের কক্সবাজারে আছে মুগ্ধ করে, কিন্তু ওরা এত সুন্দর করে রাখছে সান সেবাস্তিয়ানে, আটলান্টিকের আর তীরে, অসাধারণ। ফ্রান্সে কোথায় কোথায় ঘুরেছেন? ফ্রান্সে প্যারিস, লিল এবং ভার্সাই। তো প্যারিস আমার সবসময় ভালো লাগে, এবং আমার মনে হয় ভার্সাই তো একদম কাছে, প্যারিস। ভার্সাই কাছে, লিল শহর ওটা ছোট শহর, তো সেটাও গেছে খুব সুন্দর, ভালো নাই, কিন্তু cute। প্যারিস অসাধারণ। আমি ওখানকার নেদারল্যান্ডেও ছিলাম। কি সবচেয়ে ভালো লেগেছে? আপনিও প্যারিসে গিয়েছিলেন সাথে? হ্যাঁ, আমরা একসঙ্গে ছিলাম। একসঙ্গেই আচ্ছা, ছিলাম। তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। প্যারিসে সবচেয়ে কি ভালো লাগছে? প্যারিসে আসলে প্যারিস আমি খুব একটা পছন্দ করি না। মানে সত্যি কথা বলতে প্যারিসে আমার কি ফ্রেঞ্চ কালচার কিংবা হ্যাঁ, ফ্রেঞ্চ যেটা যেটা প্রথম- ওটা আপনাকে আমি টানে না? ভাষা বুঝি না। প্রথম দিন যাওয়ার পরে সকালে এমন ভয়ঙ্কর একটা এটা তো অভিজ্ঞতা স্পেনের হয়েছে। স্প্যানিশ ভাষা আমি শিওর আপনি ওখানে বোঝেন না। বাঙালিরা ছিল তো, কিন্তু প্যারিসে গিয়ে না আমরা একা একদম পুরা বিপদে পড়ে গেছিলাম। তো ওইটা কাটায় উঠতে আমার অনেক সময় লাগছে। ভাষা, খাবার, আর আরেকটা যেটা ওদের রাস্তায় অনেক ময়লা থাকে, যেটা মানে বলা যাবে না কিসের ময়লা, কিন্তু ময়লা থাকে। মানে আমি কুকুর বিষ্ঠা যেটা খুব থাকে, এটা প্যারিসে এটা আমি খুব ডিফেন্স কোন এরিয়ায় Different. ছিলেন? কারণ প্যারিসে এমনি কিন্তু খুব ক্লিন, এবং সেই কত সব বছরের সব রাস্তাগুলো ওরা এখন পুরান শহরটাতে একটু প্রবলেম, ওই পুরান শহরটা আগে, কিন্তু এইবার যখন গেলাম, পরের 3-4 বার যখন গেলাম, এই প্রবলেমটা পাই নাই। প্রথমবার এই প্রবলেমটা ছিল। লুভ মিউজিয়াম দেখা হয় অসাধারণ, অসাধারণ। এবং আমার মনে হয় যে আবার যাব আমি। অসাধারণ এবং লোক। ওদের যে জায়গাগুলো, আমি 2 বার যে গেছি ভার্সাই, আপনার যে লোভ, প্যালেস, অসাধারণ। গার্ডেন, এগুলি ভালো লাগে না? ভার্সাই তো ডেফিনেটলি অনেক সুন্দর। মানে সুন্দর তো অবশ্যই, আমি মানে ব্যক্তিগত পছন্দের নদীটা? কথাটা বললাম। সেইন নদী অসাধারণ। আমরা একটা নদীর পরে আপনার ছিলাম, ওটাকে বলে পদ্মা তাহলে আপনি বিলে। মাইন্ড ডিসাইড করেন প্যারিস কি ভালো লেগেছে নাকি লাগে না? মিক্স।
মোটামুটি যেমন আবার যে যদি বলা হয় যে প্যারিসে, মানে ও বারবার যেরকম বলে যে প্যারিসে বারবার যেতে ইচ্ছা করে, তো আমি একটু চিন্তা করব, তারপরে ঠিক করব যে ওয়েদারটা কেমন, কোথায় থাকা হচ্ছে, কি হচ্ছে, একটু চিন্তা করব। কিন্তু লন্ডনে যদি আমাকে বলা হয় মাসের তুমি 3 বার যাও 4 বার যাও, আমি বলবো ওকে ফাইন, লন্ডন আমার Shopping খুব টা পছন্দ। ওর খুব পছন্দ লন্ডন। আর সহজ কমিউনিকেশন, সবার সাথে কথা বলা যায়। প্যারিসে এটা একটা প্রবলেম। তো এখন গতবার আমি যেটা দেখছি যে এখন কথা বলে, কালচার আছে, কিছু খাবার আমার খুব ভালো লাগে। আই মিন এগুলি মানে কম্পেয়ার করা যায় না। প্যারিসের আরেকটা সমস্যা, ওদের ওইখানে গেলে আমি খুব ভীত হয়ে যাই। ওদের না অনেক চুরি হয়, ছিনতাই হয়, এবং আমার 2বার ছিনতাইকারী ধরছে। ওকে 2 বার অ্যাটাক করছে, এবং ওরা খুন নিয়ে থাকে। তো টুরিস্টদের জন্য এটা ভয়াবহ যে সারাক্ষণ আমাকে টেন্স থাকতে হয়, কখন আটকায় ফেলবে, কখন নিয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা এই মানে যে ইনসিকিউরিটিটা, এটা বোধহয় ট্রাভেল করতে গেলে প্রায় এইটা সব ওকে খুব, দেশে- ওই প্যারিসে যে এটা 2বার হয়ে যাওয়াতে ওর ওই প্যারিস নিয়ে একটা ভীতি কাজ করে। আর লন্ডনটাকে অনেক তো safe যাই হোক, সেগুলি মনে কি হয়। আপনার গল্পে আছে? হ্যাঁ, আমার প্যারিসের পথে পথে যে বই, সেটার মধ্যে এগুলা আচ্ছা, ভ্রমণ কাহিনী ছাড়াও বাকি পাবলিকেশনগুলি কিসব? 5টা উপন্যাস, আর ভোরের কাগজে আমার একটি সিরিয়াল ছাপা হতো 8 ঘন্টা নামে। তো সেটা 8 ঘন্টার 3টা খণ্ড ছাপা আছে। আর ইউনিভার্সিটি লাইফ নিয়ে আমার একটি লেখা আছে, ক্যাফেটেরিয়া কর্নার বলে। তো সেটার প্রথম খণ্ড আছে। আর আপনি পাস করেছেন কোন ইয়ারে? আমি পাশ মানে ম্যাট্রিক নো, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি 1993। আর সাবরিনা? আমার মানে এইচএসসি 99। মানে অনেক পরে ও। আপনাদের দুজনের পরিচয়টা কিভাবে হলো, মানে এত ইউনিক কম্বিনেশন? বলো এটা তুমি। আমি বলবো? বলেন, তুমি বলো। এনিওয়ান। আচ্ছা, আমি যখন ওকে ফোন করি তখন স্কুলে পড়তাম, তো তখন আমার ড্রিম ছিল যে আমি হুমায়ুন আহমেদকে বিয়ে করব, এবং আনফরচুনেটলি তখন উনি বিবাহিত ছিল। তো আমার জগৎ পুরা হুমায়ুন আহমেদ, মানে উনি ছিল শুধু আমার পুরা জগৎ জুড়ে, যে হুমায়ুন স্যার, হুমায়ুন স্যার, হুমায়ুন স্যার। তো একদিন আমি ভোরের কাগজে ওর একটা লেখা পড়ি, পড়ার পরে আমার মনে হয় আল্লাহ একটু একটু মনে হয় হুমায়ুন স্যারের মতো লিখে। তো ওইটা যে স্টার্ট, তারপরে ফোন করলাম, ফোন করে কথা বলতে বলতে যেটা যে মূল আকর্ষণ, ওকে বিয়ে করার প্রথম আমার কাছে যেটা মনে হয় যে প্রেম করার যে আকর্ষণটা, সেটা যে আমি যেহেতু হুমায়ুন আহমেদকে বিয়ে করতে চাইতাম, সো দ্যাট আমি ওর প্রতি অনেক অ্যাট্রাক্টেড হয়েছি। তারপরে যখন আমরা বিয়ের পরে 10 বছর মাশাআল্লাহ ভালোভাবে সংসার করতেছি, এখন তাকে আমি তার জন্যই ভালোবাসি। এটা নিয়ে কিছু বলার আছে? এবং ও খুব ও এটাতে জেলাস হয় না, আমি ওকে সবসময় বলি। তো সবাই বলে যে সুফিয়ান ভাই তো জেলাস হচ্ছে যে ভাবি হুমায়ুন স্যারকে বিয়ে করতে চাই। হুমায়ুন আহমেদ, ওনাকে তো একটা থ্যাঙ্কস পাঠানো উচিত ছিল। ও এখন যত কনফিডেন্টের সাথে বলছে যে হুমায়ুন আহমেদকে বিয়ে করতে চাই, এখন হয়তো সেটা না, সেটা তো কথার মুনশিয়ানার জন্য বলছে। ও jealous হুমায়ুন হচ্ছে। আহমেদকে পছন্দ করে সে। তো আমার ধরুন এটাতে কোনোই নাই, হইতেই পারে। তো আমিও খুবই খুশি, কারণ হুমায়ুন আহমেদ বিরাট জিনিস, আমি তো খুবই ক্ষুদ্র এবং খুবই তুচ্ছ। তো অতি ক্ষুদ্র এবং তুচ্ছ মানুষকে যে তার জন্য পছন্দ করা যায়, সেটা আমাকে খুব আনন্দিত করে। পুরো jealous। না, খুব আনন্দিত হই আমি সেটা। আচ্ছা সুফিয়ান ভাই, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একটা ছোট্ট প্রশ্ন করছি, শেষ প্রশ্ন বলা যেতে পারে, যে লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, নাটক লিখেছেন এবং পরিচালনা করেছেন, সাকসেসফুল হয়েছেন মাশাআল্লাহ। এখন এর পরে কি? নাটক করে আর একটু হাতকে রপ্ত করতে চাই, তারপরে একটি চলচ্চিত্র বানানোর ইচ্ছা আছে। পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, ইনশাআল্লাহ। নিজের লেখায়, ইনশাআল্লাহ। ডেফিনেটলি। তো সেটা নিয়ে কি কোনো ভাবনা অলরেডি শুরু হয়েছে? কিছু ভাবনা মানে হচ্ছে যে সবসময় চিন্তার মধ্যে থাকে, আর একটু চেষ্টা করি, একটু পড়াশোনা করতে চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওর সঙ্গে আলোচনা করি। যেমন ওর অনেক চিন্তা ভাবনা আছে, দেখি হ্যাঁ, ওর ডেফিনেটলি বুঝতে পারছি যে আপনার একটা টিম। হ্যাঁ, একটি দিস team, ইজ তো- গুড যে ঘরে বাইরে একসাথে যে কাজ করা যাচ্ছে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় হাজবেন্ড ওয়াইফ বাইরে কাজ করতে গেলেই ঠোকাঠুকি লাগে, কিংবা হ্যাঁ, যেটাই হোক। খুব তো ভালো। আমাদের আল্লাহর রহমতে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, বরং আমাদের যতটুকু ঝগড়া বিবাদ হয় সেটা হচ্ছে নাটক কনসেপচুয়াল নিয়ে। আলোচনা নিয়ে, যে আমি এটা ঠিক মনে করি, ও ঠিক এগুলো নিয়ে আমাদের হয়। অন্য বিষয়ে ঝগড়া, মানে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় না। তো আমাদের হয় এই চিন্তা ভাবনা নিয়ে, ও বলে এটা এই চিন্তা, তো এটাই। ফিল্মটা আমরা কবে নাগাদ আশা করতে পারি? দেখি আল্লাহ পাক যখন 2011-12 এইরকম সময়ে, আমি আর একটু 3-4 বছরের মধ্যে। 3 বছর 2 থেকে 3 বছর এর মধ্যে ইনশাআল্লাহ আর একটু নিজেকে মানে বৃদ্ধ আপনার করা, সমৃদ্ধ করা। ভ্রমণ কাহিনীর আগে ফিল্মটা আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ভ্রমণ হ্যাঁ, কাহিনী। ইনশাআল্লাহ সেটা তার আগে আসবে। তাহলে কিন্তু আমরা দুটা প্রমিস পেয়ে যাচ্ছি এই অনুষ্ঠানে। ইনশাআল্লাহ। হ্যাঁ, এনিওয়েজ সুফিয়ান ভাই এবং সাবরিনা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে এসেছেন, এবং খুব ভালো লাগলো যে এত ভালো দুটো ধারাবাহিক এটেন বাংলা যেটা চলেছে, নিরে তার নীল ঢেউ এবং মৌচাকে ঢিল, ওটার
যারা পেছনের মেইন যারা তাদেরকে আমরা দেখতে পেলাম, দর্শকরা দেখতে পেলেন। তো অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন কর্তৃপক্ষকেও ধন্যবাদ যে আমাদেরকে এখানে ডাকবার জন্য। একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই আমার পুরো টিমকে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের 2টি সাকসেসফুল নাটক হয়তো করা সম্ভব ছিল না। সবাইকে ধন্যবাদ। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আজকে প্রিয়জন অনুষ্ঠানে এই পর্বে আমরা কথা বললাম আবু সুফিয়ান এবং সাবরিনার সাথে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে যে আমাদের এই দুজনের সাথে কথা বলে। তো দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।